الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن نشية الليل هي أشد وطئا وأقوم قيلا إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا واصبر على ما يقولون واحذرهم حجرا جميلا صدق الله المولانا صدق الرسول النبي الكريم ধন্যবাদ আবুল কালাম আজাদ ভাইকে সুন্দর উপস্থাপনা করার জন্য। এই পর্যায়ে দ্বিতীয় পর্বের আলোচনা সভা আমরা শুরু করতে যাচ্ছি। শুরুতে এখনো যারা এলোমেলোভাবে ঘোরাফেরা করছেন পিছনে, সকলকে নিজ নিজ আসনে বসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবার আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের আলোচনা সভায় অন্তত আমি যারা আজকের এই অনুষ্ঠানে আলোচনা করবেন, আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা অত্যন্ত সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য চেষ্টা করবেন। সময় স্বল্পতার কারণে হয়তো সকলকে কথা বলার সুযোগ দেওয়া যাচ্ছে না, তার জন্য আমি আমাদের এজেন্সির পক্ষ থেকে সকলের কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি। এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান দু চারটি কথা বলার জন্য, অতি সংক্ষেপে কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ঢাকা গাজীপুর থেকে আগত মোহাম্মদ সোহেল রানা ভাইকে বিনীতভাবে অনুরোধ করছি তার মূল্যবান কথা উপস্থাপন করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ইফতার মাহফিলে অতিথিবৃন্দ উপস্থিত, চারজন ইন্টারন্যাশনাল এজেন্সি চেয়ারম্যান, সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ রফিক ভুঁইয়া, আসলেই বক্তব্য দেওয়ার মতো দেখানো কিছু নেই। আজকে এমন একটা সুন্দর দিনে আমরা একসাথে আমাদের যে এজেন্সির মালিক রফিক ভুঁইয়া, এই মাহে রমজান মাসে যে আমাদের জন্য আজকে এত একটা সুন্দর পরিবেশ, সকলকে একসাথে দাওয়াত করে নেপালের মতো দেশে আজকে আমরা একসাথে হয়েছি। এই জন্য আমার অন্তর থেকে ওনাকে ধন্যবাদ যে আমরা যারা এখানে আসছি নেপালে ওনার মাধ্যমে, যে আমরা বিএসএফ এ জমা দিচ্ছি আর কি, বই জমা দিচ্ছি ভিসার জন্য। আসলেই রফিক ভুঁইয়া অত্যন্ত ভালো মানুষ, ওনার যে মন মাইন্ড আসলে ইসলামিক মন মাইন্ড, ওনাকে আসলে ধন্যবাদ যে আমাদেরকে সকলকে এরকম একটা সুন্দর ইফতার উপহার দেওয়ার জন্য। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সোহেল রানা ভাইকে অত্যন্ত সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। সেই সাথে আপনারা যারা পিছনের সারিতে দাঁড়িয়ে আছেন, আমি বাম পাশে অনেকগুলো চেয়ার খালি আছে, বসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সেই সাথে রফিকুল ভাই, ইব্রাহিম ভাই, নাসির ভাই, আপনারা নিজ দায়িত্বে মানুষগুলো এদিকে বসিয়ে দেন। আপনারা একটু দায়িত্ব নিয়ে মানুষগুলোকে এদিকে সামনের দিকে বসিয়ে দেন। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সিলেট বিভাগ থেকে ইন্টারন্যাশনাল এজেন্সির মাধ্যমে ফাইল জমাকৃত সিলেট বিভাগ থেকে মোহাম্মদ রমজান ভাইকে দুই চারটি কথা উপস্থাপন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নেপালের হিমালয়ের প্রদেশে
রমজান মাসে সেফ জোন ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে মোহাম্মদ রফিক ভাইয়ের আমন্ত্রণে আজকের এই ইফতার মাহফিল আমি আমার সিলেট বিভাগের পক্ষ থেকে জাফলংবাসীর পক্ষ থেকে প্রাণ ভালো অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। এর পাশাপাশি আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনাদেরকে অনেক কষ্ট করে আসার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি এদেশে এসেছি রফিক ভাইয়ের মাধ্যমে, আপনারাও এসেছেন বা অন্য অন্য এজেন্সির মাধ্যমে এসেছেন। অনেক কষ্ট করে 3-4 মাস অপেক্ষা করে ভিসা পেতে হয়। সেজন্য আমি পিস মিডিয়াকে আসার জন্য বলেছিল, হয়তো রফিক ভাই এখানে আসে নাই। আমি ওনাদের মাধ্যমে বলতে চেয়েছিলাম, বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাতে চেয়েছিলাম যে আপনি এদেশের মানুষকে সুরক্ষা রাখার জন্য, বাংলাদেশের অর্থনৈতিককে সুরক্ষা রাখার জন্য ক্রোয়েশিয়া বা অন্যান্য ইউরোপের এম্বাসি বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য আমি আহ্বান জানাতে চেয়েছিলাম। কিন্তু হয়তো বা ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে হয়তো বা আপনারা জানতে পারবেন। আমি এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছিলাম। আসসালামু আলাইকুম ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। ধন্যবাদ রমজান ভাইকে সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। সেই সাথে আজকের এই ক্ষুদ্র আয়োজনে আপনাদের উপস্থিতির জন্য আপনাদের প্রতি সেন্টার ইন্টারন্যাশনাল এজেন্সি সর্বদা কৃতজ্ঞতা প্রকাশ করছেন। আজ এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি চট্টগ্রাম থেকে মুশফিক ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমার দেশের বাড়ি হচ্ছে ফেনী। আমি রফিক ভাইয়ের সাথে আজকে হচ্ছে যে আজকে 2017 থেকে ওনার সাথে কাজ করতেছি। উনি আমার খুব ক্লোজ একজন বড় ভাই। তো যারা ওনার মাধ্যমে আপনারা আসছেন বা জমা দিচ্ছেন, বাসায় জমা দিচ্ছেন, যারা এখন আসতে পারেন নাই বা যারা জমা দিচ্ছেন, সময় মোটামুটি আপনারা জানেন যে ক্রোয়েশিয়ার ক্ষেত্রে অনেক লং টাইম লাগে প্রসেসিং। তো আমার তো একটাই কথা হলো যে সবাই ধৈর্য ধরে ইয়া করবেন যাতে আমাদেরও একটু সুবিধা হয়। আমি আসলে বক্তব্য কখনো রাখি নাই, মনে করেন খানিজি রাখতেছে। তো সবাইকে আসার জন্য ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আপনাদেরকে সেবা দিয়ে যেতে পারি, আপনাদের নিয়ে কাজ করে যাতে আপনাদের কাজগুলো সাকসেসফুল করতে পারি আমরা। আমাদের জন্য সুবিধা করবেন। আর সবাই আসার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মুশফিক ভাইকে সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত ভাবে আহ্বান করছি নোয়াখালী থেকে সোহেল রানাকে। সোহেল রানা ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আসলে আমরা এখানে আসছি ভাই ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে। কেউ সাকসেস হয়, আবার কেউ হতাশা হয়। দিন শেষে সবাই আমরা সবকিছু মেনে নেব। যারা সাকসেস হয়েছে তাদের জন্য শুভকামনা রইল, আর যারা হতাশা তারা আবার ট্রাই করবে, চেষ্টা করবে যেন আবার তারা ইউরোপ যাওয়ার জন্য চেষ্টা করবে। আমার রফিক ভাই নিয়ে একটা কথা ছিল বলতে, ওনাকে আমার বিশ্বস্ত মনে হয়েছে দেখেই আমি তার কাছে ফাইলটা জমা দিয়েছি। আলহামদুলিল্লাহ উনি আমার থেকে 1 বছর সময় নিয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আমার 7 মাসের ভিতরে ফাইলটা সাকসেস হয়ে গেছে, পারমিট হয়ে গেছে এবং নেপালে এসে জমা দিয়েছি। আসলে ধৈর্য ধরতে হয়। আসলে এজেন্সির কাছে কিছুই না, সবকিছুর রিজিকের মালিক আল্লাহ তাআলা। আমরা ফাইল জমা দিয়েছি তাদেরকে বিরক্ত না করে, তাদের সময়টা নিয়েছে তার ভিতরে তাদের চেষ্টা করে সর্বোচ্চ যে আমাদেরকে পারমিটে এনে দেওয়ার জন্য। তাই আমি বাংলাদেশে যারা আছে পারমিটের জন্য অপেক্ষা যারা করছে তাদেরকে একটাই অনুরোধ রইল যে আপনারা অপেক্ষা করেন, যে আল্লাহ তাআলা কাউকে নিরাশ করে না। ইনশাআল্লাহ আপনি যেহেতু জমা দিয়েছেন সেহেতু ইনশাআল্লাহ আপনার পারমিট আসবে, এবং জমা দিলে ইনশাআল্লাহ বিষয় হওয়ার সফলতা অনেকটাই বেশি। কারণ এখন ক্রোয়েশিয়ার রেশিও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। আলহামদুলিল্লাহ রফিক ভাইয়ের কাছে একটাই খাওয়ার জন্য আমাদের সবাইকে সবসময় সাপোর্ট দিয়ে যায়, আর যারা বাংলাদেশে আছে তাদেরকে যতটুকু পারে হেল্প করার জন্য
রফিকের কাছে এইটাই অনুরোধ রইল। এই মুহূর্তে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুরেন্দ্র ভাইকে। এরপর যারা বক্তব্য দিবেন আমি তাদের করার জন্য অনুরোধ করবো, আপনারা বক্তব্য যতদূর সম্ভব সংক্ষিপ্ত করার জন্য চেষ্টা করবেন। সময় অতি স্বল্প সময়ের কারণে হয়তো সকলকে বক্তব্য দিতে সুযোগ না দেওয়ার জন্য দুঃখিত। এরপর যারা বক্তব্য দিবেন আমি আশা করি সকলে অতি সংক্ষিপ্ত আকারে বক্তব্য দিবেন। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান করছি কিশোরগঞ্জ ভৈরব থেকে আবুল কাশেম ভাই। আবুল কাশেম ভাই আবুল কাশেম ভাই হয়তো অনুপস্থিত। এ পর্যায়ে আমি ময়মনসিংহ থেকে ইব্রাহিম ভাইকে কিছু তার মূল্যবান কথা উপস্থাপন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ময়মনসিংহ বিভাগ থেকে ইব্রাহিম ভাই, অবশ্যই আপনার বক্তব্য সংক্ষিপ্ত আকারে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত শেরজন ইন্টারন্যাশনাল এজেন্সির প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম ভাই তো আরো উপস্থিত আছেন, সকলকে জানাই আসসালামু আলাইকুম। আজকে এই দিনে রমজান মাস উপলক্ষে আমরা যারা সকলে একসাথে হয়েছি, আমাদের একটা খুবই ভাগ্যের বিষয় যে আমরা নেপালে সব যে বিষয় জমা দিয়েছি তাদের সবার জন্য বিষয় হয়, এই জন্য সকলেই দোয়া করবেন। রমজানের উপলক্ষে শিলা করে যে আমাদের সকলের বিষয় হয়, এই জন্য আল্লাহর কাছে সকলেই দোয়া করবেন। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইব্রাহিম ভাইকে অত্যন্ত সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করব কিশোরগঞ্জ ভৈরব থেকে আবুল কাশেম ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এখন আপনাদের সামনে অতি সংক্ষেপে বক্তব্য রাখবেন আবুল কাশেম ভাই, কিশোরগঞ্জ ভৈরব থেকে। জি আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ অল্প সময় দেওয়ার জন্য। আসলে নেপালে এসে এ ধরনের একটা সুন্দর সুযোগ আমাদের যে এজেন্সি শেরজান ইন্টারন্যাশনাল এজেন্সিকে আসলে আন্তরিক সাধুবাদ জানাই। ছোট করে এই সুন্দর একটা আয়োজন করেছে, তার এজেন্সি কার্যক্রম বাদেও আমাদের সবাইকে একত্রিত করার জন্য এই সুযোগটি দেওয়ার জন্য ধন্যবাদ। আর সকলের জন্য সকল দোয়া করবেন যাতে করে আমরা যে উদ্দেশ্যে এসেছি আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে এবং ক্রোয়েশিয়াতে রিজিক রাখে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আবুল কাশেম ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি টাঙ্গাইল সখীপুর থেকে শফিউল আলম সন্দীপ ভাইকে শুভেচ্ছা বিনিময়ের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সন্দীপ ভাই, এ পর্যায়ে আপনার সামনে বক্তব্য রাখবেন টাঙ্গাইল সখীপুর থেকে আগত শফিউল আলম সন্দীপ ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত উপস্থিতিরা সকলেই আমাদের জন্য দোয়া করবেন। আমরা সকলে আসলে এখানে নেপালে একটা উদ্দেশ্য নিয়ে এসেছি যাতে আমাদের আল্লাহ তাআলা আমাদের মনের আশা পূরণ করেন, এবং আমরা যারা যারা এখানে জমা দিয়েছি সকলের জন্য দোয়া করবেন যাতে আমরা সকলে এখান থেকে বিষয় নিয়ে যেতে পারি। সকলের জন্য দোয়া করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সন্দীপ ভাইকে অত্যন্ত সুন্দর সংক্ষিপ্ত আকারে দু চারটি কথা বলার জন্য। এই পর্যায়ে কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করব টাঙ্গাইল থেকে আগত আলামিন ভাইকে দু চারটি কথা উপস্থাপন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। অতি সংক্ষেপে দু চারটি কথা উপস্থাপন করবেন শ্রদ্ধেয় আলামিন ভাই। উপস্থিত আজকের ইফতার মাহফিলে যিনি নেপালের মাটিতে এত সুন্দর করে সবাইকে একত্রিত করে এমন একটা আয়োজন করেছেন, যার হাত ধরে অনেক মানুষের জীবনের স্বপ্ন পূরণ হয়েছে, সেই যে ইন্টারন্যাশনালের পরিচালক এবং আমার অত্যন্ত ঘনিষ্ঠ প্রাণপ্রিয় বন্ধু, যার হাত ধরে স্কুল জীবনের পথ চলা থেকে শুরু করে
আজকে ইউরোপ জীবনের স্বপ্নকে পূরণ করার লক্ষ্যে আজকে আমরা নেপালে এসেছি। তিনি আমাদের আর কেউ নন, তিনি হলেন আমাদের সকলের পরিচিত মুখ মোহাম্মদ রফিক ভুইয়া। উপস্থিত আছেন আমার অত্যন্ত মহব্বতের ভাই সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে উদ্দেশ্যে এই নেপালে এসেছি, আল্লাহ যেন আমাদের উদ্দেশ্যকে সফল করে। আমি বেশি কিছু বলতে চাই না, শুধু এইটুকুই বলবো সকলের উদ্দেশ্যে, আমরা যার হাত ধরে যে আশা নিয়ে নেপালে এসেছি, আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করে ধৈর্যের সাথে লেগে থাকি, ইনশাআল্লাহ সফলতা আসবে। আরেকটি কথা না বললেই নয়, আমার জানা মতে নেপালে অনেক এজেন্সির ক্লায়েন্টরা এসেছে, যাদের কারো 20, 25, 30 দিন এবং 1 মাসেরও বেশি সময় হয়ে গেছে, কিন্তু তারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পায়নি এবং ফাইল জমা করতে পারেনি। অথচ আমরা রাত 9টায় এসেছি, পরের দিন সকালে জমা করেছি। হয়তো বা কারো ঘটনাক্রমে 2-1 দিন এদিক সেদিক হয়েছে, সকল কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। একদম সোজা করে যদি বলি, তাহলে ইউরোপ জীবনের স্বপ্ন পূরণের একমাত্র সুনামধন্য বিশ্বস্ততার নামই হচ্ছে সেভজেন ইন্টারন্যাশনাল। আমি আমার কথা আর বাড়াতে চাই না, সর্বশেষে বলতে চাই, রফিক ভাইয়ার আরেকটি পরিচয় আছে। তিনি দিনের কাজে নিয়োজিত থেকে দিনের দায়ী হিসাবে কাজ করে যাচ্ছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকেও দিনের কাজ করার তৌফিক দান করেন এবং সেই সাথে যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি, আল্লাহ যেন সেই উদ্দেশ্য সফল করেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ ভাইকে অত্যন্ত সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। এরপর রফিক ভাই, রফিক সরকার ভাই, আপনাকে বিশেষ প্রয়োজন। রফিক সরকার ভাই, এদিকে আসেন। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আজকে যারা ইতিমধ্যে বক্তব্য রেখেছেন, অত্যন্ত সুন্দর কথা বলেছেন, আশা করি তারা বক্তব্য রাখবেন। অতি সংক্ষেপে বক্তব্য রাখার জন্য বিনীত আহ্বান করছি। এর পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত আহ্বান করছি হাফেজ আবুল কালাম আজাদ ভাইকে। আজাদ ভাইকে তার মূল্যবান কথা উপস্থাপন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত ইফতার মাহফিলের সকল সুধীবৃন্দ, আমরা ইতিপূর্বে অবগত হয়েছি এই নন মুসলিম একটি দেশে আমরা একটা ইফতার পার্টিতে উপস্থিত হতে যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই জন্য যে নেপালের মতো একটি দেশে আমাদের জন্য যিনি এই ইফতার মাহফিলের আয়োজন করেছেন, ব্যবস্থা করেছেন, উসিলা হয়েছেন, তিনি আর কেউ নন, তিনি একজন ব্র্যান্ড। তার এজেন্সি একটা ব্র্যান্ড। ইতিপূর্বে আমরা যতগুলি এজেন্সির নাম শুনেছি এবং যতগুলি এজেন্সির কাজ করেছি আমরা নিজেদের জন্য, অপরের জন্য, সবচেয়ে বিশ্বস্ততার পরিচয় যিনি বহন করেছেন, আমি নিজ চোখে যেটা দেখেছি, তার একটা বাস্তব সাক্ষী আমি আপনাদের কাছে উপস্থাপন করতে চাই এইভাবে। যদি মনোযোগ সহকারে আপনারা সেই কথাটি শোনেন, তাহলে আপনাদের একটা মানুষকে বিশ্বাস করার মতো একটা উপায় থাকে, একটা ওয়ে থাকে। তিনি হলেন এই সেভজন ইন্টারন্যাশনাল এজেন্সির সম্মানিত এবং সুযোগ্য অনারেবল চেয়ারম্যান জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম ভুইয়া। আমি প্রথম যেদিন ওনার অফিসে গিয়েছি, অফিসে যাওয়ার পরে উনি অন্যদেরকে আপ্যায়ন করেন কিনা আমি জানি না, হয়তো করেন, কিন্তু আমি আবুল কালাম ওখানে উপস্থিত হওয়ার পরে দেশি মুরগি রান্না করে এবং অন্যান্য আরো অনেক আয়োজন করে আমাদেরকে এখানে উপস্থাপন করেছেন, আমাদেরকে উনি মেহমানদারি করেছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলাম ওই দিনই যে আমাদের মতো একটা ক্ষুদ্র মানুষকে উনি এতটুকু সম্মান করেছেন। আল্লাহ যেন ওনার সম্মানটা আরো উঁচু উঁচু করে উঁচায় উঠান এবং ওনার জন্য দোয়া করে, এই জন্য যে উনি দিনের কাজে
সবসময় নিয়োজিত, এবং আমি যতটুকু চিনি জানি, যতদিন থেকে আমার সাথে ওনার পরিচয়, ততদিন ওনার মুখে আমি অশ্রাব্য ভাষা কোনোদিন শুনিনি। এই জন্য বলি যে রফিকুল ইসলাম ভূঁইয়া উনি একজন ব্র্যান্ড, and Sefton International Agency, this is a one brand. এবং আরেকটি জ্বলন্ত প্রমাণ আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই এভাবে, যদি আপনারা মনোযোগ সহকারে শুনেন। এটা হলো আমার দ্বিতীয় দিনের অফিস যাওয়ার অভিজ্ঞতা। এক ভদ্রলোক সম্ভবত পোল্যান্ডের জন্য টাকা জমা দিয়েছেন, দীর্ঘ কয়েক মাস ঘোরার পরে উনি অফিসে এসে ওনার কাছে টাকা রিটার্ন চাইছেন। ওই সময় আমি উপস্থিত, আমি অফিসে গেছি আমার নিজের পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার জন্য। এটা কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতার কথা বলছি। যাওয়ার পরে ভদ্রলোক ঢাকার বাসিন্দা, দেখে মনে হলো ওনারা বাপ বেটা দুজনই আসছেন। আসার পরে ওনাদের কথাবার্তা শেষ করে অফিস থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তারপর আমাদের এই অনারেবল প্রেসিডেন্ট জনাব রফিকুল ইসলাম ভূঁইয়া উনি বাইরে আসছেন এবং আমাকে অবহিত করলেন, আবুল কালাম ভাই এইমাত্র যিনি আসছিলেন উনি পোল্যান্ডের জন্য বই জমা দিয়েছিলেন, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে এই বইটা দীর্ঘ 3 মাসের মধ্যে আমরা কোনো কাজ করে দিতে পারবো না বিদায় বলায় উনি টাকা রিটার্ন চাইছেন। আর আমি সঙ্গে সঙ্গে একটা চেক বইয়ে সাইন করে আমি ওনার পাওনা টাকাটা সাইন করে দিয়ে দিলাম, এবং এই চেকটা আমি সচক্ষে ওনার হাতে দেখেছি। তো বিশ্বস্ত কাকে বলে, কিভাবে, সেটা আমি যতটুকু অবলোকন করেছি, সেটা হলো এই ভদ্রলোক যাওয়ার পরে ঘটনাটা আপনারা একটু খেয়াল করেন। এই ভদ্রলোক চেক নিয়ে যাওয়ার পরে 5 মিনিটের ভিতরে উনি রিটার্ন করছেন। আমার কথা বুঝতে কষ্ট হয়ে গেছে আপনাদের? দীর্ঘতর কথা বলার সময় আমার নেই, কিন্তু আর একটা অভিজ্ঞতা শেয়ার না করে আমি স্যার বই না। এটা সেকেন্ড থিং, যে এই ভদ্রলোক চেক নিয়ে রিটার্ন নিশ্চয় জাননি, আমার মনে হয় না, টাইমে যতটুকু বলে আর কি। ওই ভদ্রলোক রিটার্ন করছেন 5-10 মিনিটের ভিতরে। আইসা বাইরে বলতেছে যে আমি দীর্ঘ 3 মাস 4 মাস পরেই যাবো, আমি আমার টাকা রিটার্ন নিব না। কতটুকু বিশ্বাস, একটা মানুষের উপর বিশ্বাস থাকলে সেই মানুষ এই অফিস থেকে বাইরে হওয়ার 5 মিনিটের মধ্যে রিটার্ন আসে আমাদের এই অনারেবল রফিকুল ইসলাম ভূঁইয়ার কাছে আবার রিটার্ন এসে বই দিতে পারে। এটা শুধু ব্র্যান্ড নয়, this is the most of beautiful brand, this is the Sefton International Agency, and thank you very much all of you. I have to say something about Islamic minded. Don't mind, I just make you some time because this is long time. I will not speak about lecture of Islam or any others. So I am to something about say one more. দ্বিতীয় দিনের আরেকটা ঘটনা, আমার এলাকার 2 জন লোক রোমানিয়ার জন্য বই জমা দিয়েছে। বিশেষ করে আপনারা জানেন ওনারা দীর্ঘ 5-6 মাসের কথাই বলে থাকেন, হয়তো ওনাদের 5-6 মাস হয়ে গিয়েছে। শেষ হওয়ার পরে ওনারা অফিসে গেছে, অফিস থেকে উনি বলছে যে আপনারা দীর্ঘদিন অপেক্ষা করছেন, আর কয়েকটা দিন অপেক্ষা করেন, আপনাদের কাজটা হয়ে যাবে। রোমানিয়ার ঘটনা, আমার বাড়ির পাশে 2 ভদ্রলোক। তো আসার পরেই উনি মানা করছেন যে বইটা নিয়েন না, আপনাদের কাজটা হয়ে যাবে। তো ওনারা ছাড়েন নাই, নাসের বন্ধ বইটা নিয়ে গেছেন। কিছুদিন 2 দিন পরে আমাদের খবর হয়েছে যে আমাদের এখানে অ্যাপয়েন্টমেন্টের জন্য ওয়েটিং এ ছিলেন, কিন্তু ওনারা নাসের বন্ধ ছাড়েন নাই, বইটা নিয়ে গেছেন। কিন্তু তারপরে ওনারা আফসোস করতেছেন, এখন পর্যন্ত বাংলার মাটির ভাত খাইতেছেন। তো আমি অনুরোধ করবো, আমি এতক্ষণ এলোমেলো যাই কিছু বললাম, ভুলের জন্য দুঃখিত এবং ক্ষমা দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি, এবং দোয়া করি সেফটন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড উনি যেন উত্তরোত্তর বৃদ্ধি পায়, এবং সকলের শুভ কামনা করে
দোয়া করে আমার জন্য দোয়া আছে। এখনই আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আবুল কালাম আজাদ ভাইকে অত্যন্ত সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা এলোমেলোভাবে বসে আছেন অতি সত্ত্বর আমাদের প্যান্ডেলের ভিতরে এসে যার যার আসন গ্রহণ করেন। এবং আমি আমার যারা ভলান্টিয়ার ভাই রয়েছেন, আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলবো অতি সত্ত্বর আপনারা খাবারগুলো হাতে হাতে পৌঁছে দেন। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের মধ্যমণি, যার মাধ্যমে আমরা বাংলাদেশ থেকে শুধু নেপাল পর্যন্ত এসেছি ইউরোপ যুদ্ধ দেওয়ার জন্য, এবং যার মাধ্যমে ইতিমধ্যে হাজার যুবকের স্বপ্ন সফল হয়েছে, সেই আমাদের সার্জেন ইন্টারন্যাশনাল এজেন্সির সুযোগ্য চেয়ারম্যান এবং ফাউন্ডার সার্জেন ইন্টারন্যাশনাল এজেন্সির চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম ভূঁইয়া ভাইকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই মাইক্রোফোন কাম নেই এখানে। আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা অনেক কষ্ট করে অনেক অনেক দূর থেকে আপনারা অনেক কষ্ট করে এসেছেন। আসলে আমাদের সেভ দ্য ইন্টারন্যাশনাল এজেন্সি অনেক বড় কোনো ব্র্যান্ড বা অনেক কিছু না। আসলে এখানে যারা মাইকে হাতে নেয় তারা আসলে অনেক কিছু বলে থাকে। আমরা আসলে মুখে বলতে থাকো। আমরা আসলে বলতেছিলাম যে অনেক বড় কোনো ব্র্যান্ড বা ওরকম করে গেছে না। আসলে যেরকম ওনারা বলে গেলেন, এখানে যারা আছেন আসলে সবাই মুরব্বী, আপনারা ছোট মানুষ। আপনাদের সামনে নেপালে আসার পর থেকে বেশ কিছু জিনিস দেখার পরে মনে হয়েছে যে যারা আমাদের মাধ্যমে নেপালে আসছেন বা আমাদের পরিচিত যে সমস্ত ভাই ব্রাদাররা আছেন, সবাই একত্রিত হইলে ভালো লাগে। বাস্তবতা হচ্ছে এটাই, নিজেরা একটু পরিচিত হইলে একজন আরেকজনের সাথে। কারণ ক্রোয়েশিয়ার জন্য যে সমস্ত ভাইগণ আসছেন নেপালে, দীর্ঘ একটা সময় আপনারা দেখতে পাবেন আমাদের বসে কাটাই গেল, খুব বিরক্তিকর একটা সময়। আর বাংলাদেশের যে পরিস্থিতি পরিবেশ এইখানে আসলে এই কারণে দেখা যায় বাইরে গেলে তার সাথে ওরকম মেশা হয় না, পরিচয় হয় না। আরেকটা বড় বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে বড় একটা প্রবলেম আছে, সেটা ইগো। আমার পাশ দিয়ে বাঙালি ভাই হেঁটে যাচ্ছে, আমি কখনোই নিজ ইচ্ছায় গিয়ে বলি না যে ভাই কেমন আছেন, আপনি কি বাংলাদেশি কিনা, আপনার সাথে একটু পরিচয় হই। এই জিনিসটা আমাদের মধ্যে নেই। আমরা এমন একটা ভাব করি মনে হয় যে আমি ফরেনার, আমি ক্রোয়েশিয়ান। তো এই বেশ কিছু বিষয় আমরা ইন্ডিয়াতেও সবসময় লক্ষ্য করি। ইন্ডিয়াতেও আমরা আসলে প্রতি বছর সবাইকে নিয়ে একটু ইফতারের ব্যবস্থা করার জন্য একটু চেষ্টা করি, যাতে করে এই ইফতার মাহফিল নামের অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা নিজেদের সাথে নিজেরা পরিচয় দিতে পারি। মূলত এটাই। তো এই অনুষ্ঠানে আপনারা এত কষ্ট করে দূর থেকে আসছেন, সেটার জন্য আমি কৃতজ্ঞ। কিছু বিষয় না বললেই নয়, যে কারণে আমার আসলে দিল চাচ্ছিল আপনাদের সাথে একটু কথা বলার জন্য। এখানে কয়েকটা পয়েন্ট নিয়ে একটু কথা বলবো, একটু ধৈর্য সহকারে শুনলে খুবই ভালো হয়।
কারণ ইফতারের সময় হয়ে গেছে, দোয়া হয়ে যাবে খুব শীঘ্রই। আমি অল্প সময় কথা বলবো। প্রথমত হচ্ছে ইউরোপ হচ্ছে বাংলাদেশি, নেপালি, শ্রীলঙ্কান, ইন্ডিয়ান, পাকিস্তানিদের জন্য একটা স্বপ্ন, বিশাল বড় একটা স্বপ্ন। কারণ আমাদের মনে হয় ইউরোপ যেতে পারলে এমন কিছু করতে পারবে। ইউরোপের জিন্দিগি যারা যাপন করতেছে, তাদের লাইফস্টাইল ফেসবুকে আমরা দেখে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখে আমাদের এরকম মনে হয় যে তারা খুব হ্যাপি আছে, আমি ওরকম যাবো, আমি ওরকম টাকা ইনকাম করবো, হ্যাপি হবো, এই একটা চিন্তা ভাবনা আমাদের জানাবে ঢুকে গেছে। এই জন্য যারা একবার ইউরোপের কথা চিন্তা করেন, সমস্ত কাজকর্ম তারা বাদ দিয়ে দেয়। বাংলাদেশে এই জিনিসটা হয় কিনা ভাই একটু খেয়াল করে শুনে, আমি অল্প সময় 2 মিনিট কথা বলবো প্লিজ। তো আমাদের আসলে এই জিনিসটা বেশি হয়। আমার অফিস কিংবা আমার যে সকল এজেন্টরা কাজ করেন তারা কেউ উপস্থিত নেই, কারণ নেপালে আমি একাই আসছি। তো তাদেরকে আমি সবসময় একটা কথা বলি যে ভাই, ইউরোপের জন্য আপনারা যে ফাইলগুলো নেবেন, প্রত্যেকটা মানুষের স্বপ্ন, প্রত্যেকটা মানুষের জিন্দেগির সাথে বিশাল বড় বড় একটা করে পরিবার জুড়ে আছে। কারো যেন কোনো একটা অফিস, চাকরি, ব্যবসা, কৃষি কাজ যাই করুক না কেন, কোনো কিছু যেন বন্ধ না থাকে। কারণ ইউরোপের ব্যাপারটা হচ্ছে এরকম 50-50 চান্স, আপনার ভিসা হইতে পারে না হইতে পারে, কোনো গ্যারান্টি নেই। কেউ বলতে পারবে না যে ভাই আপনার 100% ভিসা করে দিতে পারবে, কেউ বলতে পারবে না যে 6 মাসের ভিতরে, 1 বছরের ভিতরে আপনার কাজ করে দিতে পারবে, কোনো গ্যারান্টি নেই। এই জিনিসটা এখন যারা বাংলাদেশ থেকে আপনারা চলে আসছেন, আপনাদের দেওয়া গেটে ঢুকে গেছে, আলহামদুলিল্লাহ আপনাদের বুঝ চলে আসছে যে আসলে ইউরোপের ভিসার কোনো গ্যারান্টি নাই এবং কোনো এজেন্সি ভিসা আমাকে 100% দিতে পারবে না। এটা সম্পূর্ণ আমার রিজিক বিশ্বাস করি তো আমরা, আলহামদুলিল্লাহ মুসলমান আমরা। হ্যাঁ, তো এটা সম্পূর্ণ রিজিক। তো যে সকল এজেন্সি বা লোকজনে এখন বর্তমানে বাংলাদেশে বলে যে তোমার 100% ভিসা করে দিব, এই দেশের ভিসা হচ্ছে 100% ভিসা করে দিব, এরকম বলে সেই ক্লায়েন্ট গুলো ওই অফিস থেকে চলে যায়, বলে যে না এই লোক পাগল হয়েছে। কারণ মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন সত্য জিনিসটাকে জানতে পারছে। একটা সময় ছিল গোপন করে মানুষকে কাজ না করে অনেক কিছু বলে দীর্ঘ সময় 4-5 বছর 10 বছর ওয়েট করার মধ্যে একটা সুযোগ ছিল মানুষের। কিন্তু বর্তমানে ফেসবুক বলেন, হ্যাঁ ইউটিউব বলেন, এগুলোর জরিয়ে মানুষের লাইনগুলো বন্ধ হয়ে গেছে। তো যেটা বলতেছিলাম যে ইউরোপ হচ্ছে মানুষের স্বপ্ন এবং ইউরোপ মানে ধৈর্য। একটা কথা সবাই যারা আছে যে ইউরোপ মানে ধৈর্য, আসলে ইউরোপ মানে ধৈর্য, বিশাল ধৈর্যের পরীক্ষা এটা। কারণ যারা মিডল ইস্টে যায়, মিডল ইস্টে ভিসাগুলো কিনতে পাওয়া যায়। সৌদি আরবে একটা কোম্পানিতে 100 লোক লাগবে, ওই ভিসাগুলো কিনে আনা যায়। হ্যাঁ, আমার পরে যে কারো পাসপোর্ট অ্যাড করে তাকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আছে। কিন্তু ইউরোপে সিস্টেম নেই। ইউরোপে কোম্পানির উপরে 50% ভিসা নির্ভর করে। খেয়াল করে শুনি, ইউরোপের যে কোনো কান্ট্রির 50% ভিসা ডিপেন্ড করে তার কোম্পানির উপরে, আর বাকি 50% এমবেসির উপরে। এখন এমবেসি যদি মনে করে কোম্পানি সই হওয়ার পরেও যে তাকে ভিসা দিব না, আমার মনে হচ্ছে তাকে সন্দেহ হচ্ছে, সে গিয়ে থাকবে না, কিংবা তাকে দক্ষ কর্মী মনে হয়নি, তো সেই ক্ষেত্রে ভিসা রিফিউজ হইতেও পারে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় কিছু দুর্বল কিছু কোম্পানি আছে যেগুলো থেকে পারমিট পেয়ে আমরা অনেক ভোগান্তির মধ্যে পড়ি। আমরা বেশ কিছু কোম্পানির নাম আমরা অনেকেই জানি, যে সমস্ত কোম্পানিতে সাবমিশন করার পরে অনেকেই ফাইল উইথড্র করে দেশে চলে যাচ্ছে। তাদের সিচুয়েশন আমরা খুব ভালো করে জানি। আসলে ভাই এই কাজে আমরা কোনো এজেন্সি বা কাউকে দোষারোপ করে লাভ নেই। আমিও তো একটা এজেন্সি, আমি তো জানি বাস্তবতা কি। এইখানে যেটা হয়, মানে আমি একটু খোলাসা করে বলার চেষ্টা করতেছি, এখানে যেটা হয় বাংলাদেশি ক্লায়েন্ট যারা থাকি আমরা, তারা এজেন্সিকে এত পরিমাণে প্রেসার ক্রিয়েট করি যে ভাই অমুকে চলে গেল আমি কেন যাচ্ছি, ভাই অমুকে হয়ে গেলে আমার করে হচ্ছে না, আমার করে দেরি হচ্ছে। এই প্রেসারটা তারা না নিতে পেরে এমন কিছু কাজ করে বসে যেটা ফলাফল আসলে খুব খারাপ হয়। এটা বাস্তবতা আমাদের মানতে হবে। আর 2 নম্বর পয়েন্ট আবার যেটা, সেটা হচ্ছে ইউরোপের সবচাইতে ভিসা বেশি গত 2019 সাল থেকে এই পর্যন্ত ক্রোয়েশিয়া বেশি সাকসেস, আলহামদুলিল্লাহ। কারণ অন্য কোন দেশে এমবেসি অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে অন্য কোন সুযোগ সুবিধা এতটা দেখা যায়নি বাংলাদেশের জন্য। আমরা নেপালের কাজ করি, ইন্ডিয়ার কাজ করি, তাদের কাছে অনেক সুবিধা, কারণ তাদের এমবেসির জটিলতা নাই, তাদের লম্বা সময় অপেক্ষা করতে হয় না, তাদের পারমিট গুলো দ্রুত দেয়, আর কম তারা দক্ষ কর্মী হওয়ার কারণে কোম্পানি থেকে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে তাদের পারমিট ইস্যু হয়ে যায়। যাই হোক, সেটা ভিন্ন কথা। তো এটা হচ্ছে একটা বিষয়। আর 3 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আমরা বাংলাদেশি যারা, আমরা ইউরোপের যে কোনো দেশেই যাই না কেন, আজকে আমি ক্রোয়েশিয়া যাইতে পারি, কালকে আমি ইতালি চলে যাই। হ্যাঁ,
আজকে আমাকে যদি আমার এজেন্সি ইতালি পাঠাইতে পারে, কালকে আমি যাবো ফ্রান্সে, আর ফ্রান্সে যদি পাঠাইতে পারে তাহলে পর্তুগাল। মানে এমন হয়েছে আমেরিকাতে পাঠাইলে বলবে যে আমি কানাডা যাবো, কানাডাতে পাঠাইলে বলবে আমেরিকা যাবো। কারণ আমরা কোনো জায়গায় স্থির না, এটার একটাই কারণ আমরা কোনো দক্ষ কর্মী না, আমরা কাজ জানি না, আমরা কাজকে খুব ভয় পাই। বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড় যে সমস্যাটা হয়ে দাঁড়াইছে সেটা হচ্ছে কাজ না জানা এবং ভিগে যাওয়া। এই দুইটা কারণে আমরা ছোটখাটো এজেন্সি যারা আছে বাংলাদেশে যে নিয়ে কাজ করার জন্য চেষ্টা করতেছি, তাদের এরকম হালত হয়েছে এমন কোন এজেন্সি নাই বুকে হাত দিয়ে বলতে পারবে না যে তাদের বড় বড় অ্যামাউন্টের কোনো লস হয়নি। একমাত্র কারণ হচ্ছে লোকজন ভেগে যাওয়া এবং কোম্পানিতে না পৌঁছানো। এমন হচ্ছে যে এয়ারপোর্ট থেকেই চলে যাচ্ছে, কোম্পানি দিয়েই পৌঁছাচ্ছে না। তাহলে ওই কোম্পানি কিভাবে বাংলাদেশিদেরকে বিশ্বাস করবে বলো? আমাদের যে সুযোগ সুবিধাগুলো এটা আমরা নিজেরাই নষ্ট করতেছি, ঠিক কিনা? ঠিক। এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট গেল। 4th নম্বর পয়েন্ট হচ্ছে, আচ্ছা 3 নম্বর পয়েন্টে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে অলরেডি বাংলাদেশ থেকে অনেক এজেন্সি এরকম সিস্টেম চালু করে ফেলছে যে ভিসা হওয়ার পরে ম্যানপাওয়ার এবং টিকেটের মধ্যবর্তী যে 10-15 দিন সময় পাওয়া যায়, প্রত্যেকটা ক্লায়েন্টকে তারা চাচ্ছে যে কিভাবে ট্রেন আপ করিয়ে তারপরে বাইরে পাঠানো যায়। অন্তত যারা আমরা স্টুডেন্ট আছি, আমার এরকম হয়েছে কিছুদিন আগে আমি ফ্লাইট নিয়েছি ক্রোয়েশিয়াতে, যাওয়ার পরে কোম্পানি জিজ্ঞেস করছে তুমি কি কাজ জানো, বলতেছে আই এম স্টুডেন্ট, আই ডোন্ট নো হাউ টু ওয়ার্ক। তো তাকে দিয়ে কি আশা করবে কোম্পানি বলে? তো এই জন্য প্রত্যেকটা এজেন্সি চাচ্ছে যে কিভাবে এদেরকে ট্রেন আপ করিয়ে ফ্লাইট দেওয়া যায়, যাতে যাওয়ার পরে অন্তত কাজটা ধরতে পারে যে হ্যাঁ এই কাজটা আমি পারি, শুরু করতে পারি। এটা একটা বিষয়। 4th যে পয়েন্টের কথা বলতেছিলাম সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আমাদের ম্যান পাওয়ার, টিকেট, ভিসার জটিলতা। আজকে ক্রোয়েশিয়ার জন্য আমরা নেপালে আসছি, এর আগে কখনো আসতে হয়নি কারো, এইবার প্রথম। এর আগে ইন্ডিয়া, হ্যাঁ, এটার জন্য আমাদের 3 থেকে 4 মাস লম্বা সময় অপেক্ষা করে এই ভিসাগুলো নিতে হচ্ছে। কিন্তু আমরা যদি সচেতন হইতাম, হ্যাঁ, আমাদের যদি প্রশাসন সচেতন হইতো, বাংলাদেশ সরকার আলহামদুলিল্লাহ বাংলাদেশ সরকার এখন বেকারদের জন্য অনেক কাজ করে যাচ্ছে। তো আমরা যদি আরেকটু সচেতন হইতাম, যদি আমাদের অপরচুনিটি গুলো আমরা বুঝতে চেষ্টা করতাম, তাহলে আজকে ক্রোয়েশিয়ার বিএফএস বাংলাদেশে থাকবে। এবং অলরেডি একবার গিয়েছিল ক্রোয়েশিয়ার কনসুলার অফিসার যশোরের একজন এমপি, বিনা বাজারের মালিক, আপনারা হয়তো অনেকে জানেন। উনি বাংলাদেশের ধানমন্ডিতে কনসুলার অফিস করছিল 2020 সালে করোনার মাঝখানে। ওইখান থেকে আমাদের কোম্পানি এই সুযোগটা নষ্ট করছি আমরা নিজেরা। রোমানিয়ার এমবাসি কিছুদিন আগে বাংলাদেশে আসতেছিল, সেটা নিয়ে আমরা অনেক কাছে কাহিনী করছি, এটা সবাই আমরা মোটামুটি জানি। তো এটা করার পরে এই লোকগুলোর জন্য এই অপরচুনিটি আমরা নষ্ট করে ফেলছি। মালটার এমবাসি বাংলাদেশে আসার পরে হ্যাঁ মানে ভিসা রেশিও কমিয়ে দিয়েছে, কারণ আমরা দক্ষ কর্মী দিতে পারি না। হাঙ্গেরি এমবাসি আসার পরে 3 মাস বন্ধ থাকে, 3 মাস খোলা থাকে, এরকম করে দিয়েছে। কসোভো এমবাসি আসার পরে শুধু বলতেছে আগামী মাসে খুলবে, আজকে 4 মাস আর খুলতেছে না। এগুলোর পিছনে প্রধান কারণ হচ্ছে 2টা। 1 নম্বর হচ্ছে আমরা যে বাংলাদেশি এজেন্সি, এটা এজেন্সিরা যে লোকগুলো পাঠাচ্ছে এরা দক্ষ কর্মী এবং ভেঙে যায়, এটা হচ্ছে 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে কিছু অসাধু চক্র বাংলাদেশে আমাদের এই সুযোগগুলোকে নষ্ট করে দিচ্ছে কিছু টাকা হাতিয়ে নেওয়ার জন্য, যেটা বাস্তব, আপনাদেরকে মানতে হবে, আমরা জানি। সেটার পিছনে কারণ হচ্ছে বাংলাদেশে যখনই কোনো কনসুলার অফিস বা কোনো এমবাসির বিএফএস এর কোনো সার্ভিস চালু হয়, সাথে সাথে সেখানে অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে এমন কিছু জটিলতা বেড়ে যায়, যেটার জন্য আমাদের জান প্রাণ দিয়ে, টাকা পয়সা দিয়ে, মানে এমন হয়ে যায় যে 2 মাসের কাজ আমরা 1 বছরে উঠাইতে পারি না। এই যে বাস্তব চিত্রগুলা, এগুলার কারণে আজকে আমাদের এই ছোট্ট এই মাহফিলকে কেন্দ্র করে আমি বাংলাদেশ সরকারের কাছে ছোট্ট আকুল আবেদন করতেছি যে বাংলাদেশি মানুষ যারা, যে সমস্ত রেমিটেন্স যোদ্ধারা ইউরোপে যাওয়ার কারণে বাংলাদেশের একটা মানুষের কারণে কমপক্ষে 10টা ফ্যামিলি, 10টা পরিবার উপকৃত হচ্ছে। আমার পরিবার, আমি ইউরোপে যেতে পারতেছি, আমার লাইফটা ঘুরে যাচ্ছে, কারণ আমার আয় দ্বারা আমার পরিবার চলতেছে, আমার বাবা মা শান্তিতে আছে। আজকে একটা বেকার ছেলে ফ্যামিলি কখনোই শান্তিতে থাকতে পারে না। আজকে আমার বৈদেশিক কর্মসংস্থানের কারণে আমার পরিবার মাথা উঁচু করে বলতে পারতেছে আমার ছেলে ইউরোপ থাকে, মাসে 1 লাখ টাকা ইনকাম করে, 50,000 টাকা ইনকাম করে। বাংলাদেশের এই সিচুয়েশন, এগুলাকে ট্যাকেল দেওয়ার জন্য আমি বাংলাদেশ সরকারের কাছে বিনীত আবেদন করতেছি। আজকে আমাদের এখানে
সময় টিভির একজন রিপোর্টার উপস্থিত হওয়ার কথা ছিলেন, তো উনি একটা কারণে আজকে আসতে পারেননি। আমি চাচ্ছিলাম ওনার মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে এই পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য দুইটা বিষয়। প্রথমত হচ্ছে বাংলাদেশ সরকার যেন আমাদের এই অপরচুনিটি গুলাকে সুন্দরভাবে নেওয়ার জন্য সাহায্য করে। এক নম্বর হচ্ছে এমবেসি গুলা, বিএফএস গুলা, বিএফএস এর সার্ভিস গুলা, অ্যাপয়েন্টমেন্ট গুলা, এই জটিল বিষয়গুলা, যেমন এখানে নেপালে আমরা কমপক্ষে 1000-এর উপরে লোক আছি। প্রত্যেকটা লোক নেপালে 4 মাস থাকা খাওয়া এবং আনুষঙ্গিক মিলে কমপক্ষে সর্বনিম্ন 1 লাখ উপরে 2 লাখ টাকা এক একজনের খরচ আছে। আপনি হিসাব করে দেখেন 1000 লোকের কি পরিমাণ খরচ আছে। এই টাকাগুলা আমরা বাংলাদেশে খরচ করতে পারতাম। অনেকে আছি আমরা চাকরি বাকরি ব্যবসা ছেড়ে চলে আসছি, আজকে ওই ইনকাম গুলো আমাদের বন্ধ হয়ে গেছে। অনেকে এরকম আছে যে ফ্যামিলিতে 10টা টাকা দেওয়ার মতো কেউ নাই, সবকিছু ছেড়ে চলে আসছে, এখান থেকে ইনকাম সম্ভব না। এই সুযোগ সুবিধাগুলো আমরা পাইতাম যদি আমাদের এই সার্ভিসগুলো বাংলাদেশ সরকার আমাদের সুন্দরভাবে দিয়ে দিত। 2 নাম্বার হচ্ছে ম্যান পাওয়ার কার্ড। বিএমইটিতে বেশ কিছুদিন যাবত বিএমইটিতে বেশ কিছু ইনকোয়ারি শুরু হয়েছে, সবারই জানা দরকার, আজকে সোশ্যাল মিডিয়াতে সবাই আছে। সেটা হচ্ছে ইউরোপের যে ভিসাগুলো হয়, এই ইউরোপের ভিসাগুলা আসলে কোন এজেন্সি বা কোম্পানি থ্রুতেই হইতে হবে এমন না, যে কেউ হতে পারে। একটা কোম্পানিতে 5 জন লোক লাগবে, একজন কর্মী কাজ করে বাংলাদেশে যদি 4-5 জন লোককে নিতে পারে, যদি কোম্পানি তার উপরে রাজি থাকে সে নিতে পারে। এখন সে যদি এভাবে 5 জন লোক যায়, তার কাছে কোনো ডিমান্ড লেটার থাকবে না। ক্রোয়েশিয়াতে বাংলাদেশের কোনো এমবাসি না থাকার কারণে সেখান থেকে অ্যাটাস্টেড করে কোনো ডিমান্ড লেটার পাঠাতে পারবে না। বিএমইটিতে ইনকোয়ারির জন্য কোনো ডকুমেন্ট সে শো করতে পারবে না, শুধু ডকুমেন্ট শো করতে পারবে কোম্পানির ওয়ার্ক পারমিট, কোম্পানির মালিক তো কথা বলতে চাইবে না কোনো বিএমইটি অফিসারের সাথে। বাস্তব চিত্র, কোম্পানির ওয়ার্ক পারমিট থাকবে, কন্ট্রাক্ট লেটার থাকবে, গ্যারান্টি লেটার থাকবে, অ্যাকোমোডেশন ডকুমেন্টস থাকবে, এর বাইরে কোনো ডকুমেন্টস তারা দিতে পারে না। এখন বাংলাদেশ সরকার যদি এই জিনিসটা বুঝে যে এইভাবে ইউরোপের প্রসেসটা হচ্ছে, যদিও প্রত্যেকটা কর্মকর্তা এই জিনিসগুলো জানার পরেও মানে আছে একটা বিষয়, যাই হোক, যদি এটা বোঝার চেষ্টা করে যে এইভাবে প্রসেসগুলো হয়, তাহলে আমাদের কোনো সমস্যা হয় না। আজকে সার্বিয়ার অনেকগুলো ভিসা হওয়ার পরে লোকজন ফ্লাইট করতে পারতেছে না। গত 1 সপ্তাহ যাবত কমপক্ষে 30 জন আমাকে ভিসা কপি পাঠিয়েছে, আমাকে বলতেছে ভাই ভিসা হচ্ছে আজকে 3 মাস আমি ফ্লাইট করতে পারতেছি না, কারণ আমার ম্যান পাওয়ার দিচ্ছে না। এখন তারা কই যাবে? আসলে এই অপরচুনিটি গুলো তো নেপালে নাই, সমস্যাগুলো নেপালে নাই, এই সমস্যাগুলো ইন্ডিয়া নাই, পাকিস্তান নাই, শ্রীলঙ্কাতে নাই। এই জন্য প্রত্যেকটা কোম্পানি বলতেছে যে আমরা নেপাল থেকে কর্মী আনতে চাই, তাদের প্রসেসগুলো সহজ, সংক্ষিপ্ত সময়ের মধ্যে লোকেরা আমাদের কাজে লাগিয়ে দিতে পারি, কিন্তু আমরা সেটা পারতেছি না। ইন্ডিয়া থেকে সেম সিস্টেম করতে পারতেছি, কিন্তু আমরা করতে পারতেছি না। এর পিছনে কারণ হচ্ছে বাংলাদেশের প্রসেসিং সিস্টেমটা আমাদের ড্যামেজ হয়ে গেছে। আজকে ইন্ডিয়ার একটা ভিসা আমেরিকার ভিসা মতো হয়ে গেছে। বলেন, আমার ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিটের মেয়াদ থাকে মাত্র 2 মাস, এর ভিতরে এমবাসিতে জমা দিতে হয়, মিনিস্ট্রি থেকে বের হইতে 15 দিন চলে যায়, থাকে 1.5 মাস। এই 1.5 মাসের ভিতরে যদি আমি এজেন্সিকে জমা না দিতে পারি, আমার ওয়ার্ক পারমিট ক্যান্সেল, আমার ইউরোপে যাওয়ার স্বপ্ন শেষ। এজেন্সিকে বললেও সে টাকা ফেরত দিতে পারবে না, কারণ তার টাকাগুলো ইনভেস্ট হয়ে গেছে। এই অবস্থায় আমি 1.5 মাসের মধ্যে ইন্ডিয়ান এমবাসির অ্যাপয়েন্টমেন্ট পাইতে আমার 2 মাস লাগতেছে। আমি কিভাবে ইন্ডিয়ান এমবাসি ভিসা করবো? আর যদি আমি আগে কোন এজেন্সি আগে ইন্ডিয়ান ভিসা করে রাখে, আমি তার উপর রেগে যাই, কেন করলেন আমার ভিসা, আমার ইন্ডিয়ান ভিসা আমার ব্যাক চলে যাবে, কারণ আমার তো এখন পারমিট আসেনি। তাহলে বলেন এই দুইটা কাজের কোনটা একটার সাথে আরেকটা মিলতেছে না। আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিএমইটি থেকে যদি পদক্ষেপ নেওয়া যায় যে যেভাবে মিডল ইস্টে বাংলাদেশ থেকে লোকজন যাচ্ছে সেইভাবে ইউরোপে যাওয়ার সুব্যবস্থা করে দেওয়ার জন্য। আজকে টিকেটের অবস্থা দেখেন, 60,000 টাকার টিকেট 1,30,000 টাকা দিয়ে করতেছি। কোন একটা এজেন্সিতে আপনি ফাইল দিচ্ছেন, বলতেছে 10 লাখ 15 লাখ টাকা, যখন ভিসা হয়ে যাচ্ছে তখন তারা হিমশিম খাচ্ছে ফ্লাইট দিতে। কেন? এই যে ফ্লাইটে বেড়ে গেছে 60,000 টাকা, আপনার ইউরো রেট বেড়ে গেছে 110 টাকা থেকে 140 টাকা, আপনি কই যাবেন? কিছু তো করার নেই। তো দুই পক্ষই আমরা সমস্যার মধ্যে পড়তেছি। এটার পিছনে যে কারণটা আমরা বেশি দেখতেছি, আমরা এজেন্সিরা বলেন, শুধু আমি না, বাংলাদেশে যত এজেন্সি আছে প্রত্যেকটা এজেন্সির একই কথা, প্রত্যেকটা ক্লায়েন্টের একই কথা, প্রত্যেকটা ক্যান্ডিডেটের একই কথা। সেটা হচ্ছে বাংলাদেশ সরকার যদি আমাদের জিনিসগুলো শিথিল করে, তাহলে আমরা খুব কম খরচে, আজকে 3 লাখ 4 লাখ টাকায় আমরা ইউরোপ যাব। 3 লাখ 4 লাখ টাকা আমরা ইউরোপ যেতে পারবো নেপালি এবং ইন্ডিয়ানদের মতো, যদি বাংলাদেশ সরকার আমাদেরকে সহযোগিতা করে। আমাদের কাছে অপরচুনিটি আছে। এই মুহূর্তে প্রত্যেকটা এজেন্সির কাছে 500-1000 করে ডিমান্ড লেটার আছে, নিয়ে বসে আছে, প্রসেস করার সাহস পায় না। কারণ কোন টাকা ইনভেস্ট করে বসবে, পরে লস খাইলে তো একদম শেষ, জমি বিক্রি করে টাকা দিতে হবে। কেন? অ্যাপয়েন্টমেন্ট নাই। আর আমাদের ক্লায়েন্টগুলো এরকম হয়ে গেছে,
আজকে পোল্যান্ডের অ্যাপয়েন্টমেন্ট বলেন, ক্রোয়েশিয়ার অ্যাপয়েন্টমেন্ট বলেন, এক একটা অ্যাপয়েন্টমেন্ট 50,000 1.5 লাখ টাকা লাগে। এই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে যদি আমি রিয়েল ভিসা না পাই কোনো কারণে, অথবা অ্যাপয়েন্টমেন্ট আমি নিতে পারলাম না নির্দিষ্ট টাইমের ভিতরে, এই যে টাকাগুলো লস হচ্ছে, এই ব্ল্যাকের টিকিটগুলো ব্ল্যাকে যদি অ্যাপয়েন্টমেন্টগুলো বন্ধ করে প্রতি মাসে নির্দিষ্ট টাইমে ডেট ছেড়ে যদি মানুষকে জমা করার সুব্যবস্থা করা যায়, তাহলে কিন্তু এই সমস্যাগুলো অনেকটা সমাধান হয়ে আসতো। এই নেপালে এরকম আছে, আজকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে 53 দিন হয়ে আছে এখন পর্যন্ত সে অ্যাপয়েন্টমেন্ট না পাওয়ার কারণে ফাইল জমা দিতে পারেনি। 53 দিন হয়ে আছে, তারপর আরো 4 মাস লাগবে এখানে বসে থাকতে হবে ভিসার জন্য। কোন দিকে যাবে বলেন? এটা একমাত্র হচ্ছে আমাদের অসচেতনতা, আমাদের ইউরোপ থেকে ভেগে যাওয়া, আমাদের কোম্পানিতে কাজের অভিজ্ঞতা না থাকা, আর হচ্ছে ওইখান থেকে আমাদের বাংলাদেশ সরকারের যে টিকেটিং সিস্টেম, আমাদের বাংলাদেশ সরকারের যে বিএভিটি সিস্টেম, এই সমস্যাগুলো হওয়ার কারণে আমরা আজকে এই বিপাকে পড়ে গেছি। সর্বোপরি আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমার আসলে অনেক কথা বলা ছিল যেগুলো সময় স্বল্পতার কারণে আমি বলতে পারতেছি না। শুধু একটা কথাই বলবো, যারা এই নেপালের মাটিতে আসছেন, যারা দুবাই থেকে জমা করতেছেন, কাতার থেকে, সৌদি আরব থেকে, এক ধাঁচে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা দেশ থেকে, মিডল ইস্ট থেকে মানুষ ইউরোপে স্বপ্ন পূরণ করার জন্য চেষ্টা করতেছে এবং প্রচুর লোক যাচ্ছে, আপনারা ইতিমধ্যে জানেন। ইন্ডিয়াতে আছে, বিভিন্ন দেশে আছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা সুশৃঙ্খল ভাবে এই দেশের, এই যে একটা দেশে আসছি, এই দেশে আমাদের কোন রকম সুনাম নষ্ট না করে, কেউ যেন বলতে পারে যে বাঙালিরা খারাপ, আমাদের সাথে খারাপ আচরণ করছে, কেউ যেন আমাদেরকে ডান্স বারে গিয়ে খুঁজে না পায়। আমাদের যেন এরকম হয়, সবাই যেন মনে করে যে না এরা মুসলিম, হ্যাঁ এরা পাওয়ারফুল, এরা মুসলিম, এদের কমিটমেন্ট ঠিক আছে, আমাদের ধর্ম এবং কর্মকে ঠিক রেখে যেন আমরা এখান থেকে আমাদের ইউরোপের কাজগুলো সম্পন্ন করে দেশে ফিরে যেতে পারি। আর ইন্ডিয়াতে যারা আছে, আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের প্রতি অনুরোধ, ইন্ডিয়া থেকে যাদের শুরুতে ভিসা হয়ে যাচ্ছে, তারা ফ্লাই করে চলে যাওয়ার পরে যারা ভেগে যাই আমরা, হ্যাঁ তাদের কাছে অনুরোধ যে ভেগে না গেলে আমাদের পরবর্তী ভাইরা কিন্তু অপরচুনিটি নিতে পারবে। একটা কোম্পানিতে 20 জন লোক যখন কাজ করে, ওরা বলে যে আরো 20 জন দেও, আর যখন 20 জন যাওয়ার পরে ভেগে যায় তখন বলে যে বাঙালি আর আমার লাগবে না, আমার শিক্ষা হয়ে গেছে। বাস্তব কথা। তো এই জন্য আমি অনুরোধ করবো আপনাদের যারা আছেন, যারা আসতেছে, তাদেরকে সুন্দর করে সুযোগ দিবেন। আজকে নতুন যে সমস্ত ভাইরা আসছেন, তারা তো অনেক অপরচুনিটি ভোগ করতেছেন, 4-5 হাজার টাকা, 10 হাজার টাকা বাসায় থাকতেছেন, খাচ্ছেন, নামাজ পড়তেছেন, মসজিদ পাচ্ছেন, রোজা রাখতেছেন। অথচ শুরুতে যে ভাইরা আসছে, তাদের এক একজনের প্রতি মাসে 40-50 হাজার টাকা পর্যন্ত খরচ হয়েছে। খুব কষ্ট করছে তারা কষ্ট করে আমাদের জন্য এই অপরচুনিটিটা তৈরি করছে। সুতরাং তাদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকতে হবে। এখানে বয়স বলে কোনো কিছু নেই, যে একটু অভিজ্ঞ তাকে জিজ্ঞাসা কোনো ভাই লজ্জার কোনো কিছু নেই। আমি একটা জিনিস জানি না, আরেকজনকে জিজ্ঞেস করবো, এত লজ্জার কোনো ব্যাপার নেই। সে আমার বাঙালি ভাই, আমাকে অবশ্যই সহযোগিতা করবে। কোন এজেন্সি থেকে আসছে যাদের বেটা, আমরা ভাই সবাই। সর্বোপরি এটাই বলতে চাচ্ছি যে আমরা যারা আসছি ধৈর্য ধরে আমাদের প্রসেস করে যাব, ভিসা হোক বা না হোক। ইন্ডিয়াতে এরকম হয়েছে, ভিসা না হওয়ার কারণে সুসাইড করছে। ভাই এসব না করি, কিসের সুসাইড ভাই? আমরা তো লাইফের রিস্ক নিয়ে ইউরোপে যাওয়ার জন্য আসিনি, তাহলে তো আমরা নথিবদ্ধ করতাম। কি বলেন? আমরা বৈধভাবে বাংলাদেশের সুনামকে, বাংলাদেশ সরকারের সুনামকে অক্ষুণ্ণ রেখে ইউরোপ যাওয়ার চেষ্টা করতেছি, অনেক ধৈর্য ধরে কষ্ট করে চেষ্টা করতেছি। একবার না হয় আবার করবো, একবার না হয় আবার করবো, প্রয়োজনে আবার ইউরোপের সরকার আমি বাতিল করে দিলাম, এর জন্য কি আমি মরে যেতে হবে বলেন? সুতরাং এই সমস্ত অহেতুক কোনো উল্টাপাল্টা ডিসিশন নিব না। আর সর্বোপরি দোয়া করবো আল্লাহর কাছে, দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বরকত দান করেন। অনেক ইচ্ছা অনিচ্ছাকে আল্লাহ তাআলা পাল্টাই দিতে পারে দোয়ার মাধ্যমে। সুতরাং সবাই দোয়া করবো। রমজান মাস, সবাই ইফতার করার জন্য আসছেন, অনেক কথা বলে ফেলছি। তো সবাই মিলেমিশে থাকবেন। কোন এজেন্সি থেকে আসছেন ভাই সেটা পরের হিসাব। প্রথমে হচ্ছে আমরা সবাই বাঙালি ভাই, সবাই মিলেমিশে থাকবেন, একজনের উপকার আরেকজন আসবেন, এটাই আপনাদের কাছে কামনা করতেছি। আর সেভ দ্য ইন্টারন্যাশনাল এজেন্সি, আমরা আসলে কোনো এজেন্ট বেসিস কাজ করি, তারপরে আমার কিছু সরাসরি কিছু লোকজন ভাইয়ের আছে যারা আমাদের কাছে এমন ভাবে আসছে বিশ্বস্ততার কারণে যে ভাই আমাকে পাঠাইতে হবে, এরকম আছে। অনেক নজির আছে যেগুলো না বলি, বললে মানে হয়ে যায় যে নিজের ফুটানো হয়ে যায় আর কি। তো এই জন্য এগুলো না বলি। এই জন্য চাচ্ছি যে সেভ দ্য ইন্টারন্যাশনাল এজেন্সি আলহামদুলিল্লাহ আজ অবধি কেউ বলতে পারবে না কোনো ফেক কাজ করছে, কোনো উল্টাপাল্টা কাজ করছে। চোখ বন্ধ করে ইনশাআল্লাহ ভরসা রাখতে পারে, চোখ বন্ধ করে ইনশাআল্লাহ। কারণ এখানে ব্যবসায় বড় কোনো কিছু না। হ্যাঁ, এখানে সবাই কবরে যাইতে হবে, এই ভয় সবারই আছে। ইউরোপের ব্যবসা করার জন্য আগে অনেক বাটপারি করতে মানুষ, কিন্তু এখন যারা একদম লিগাল 100% অথেন্টিক কাজ করে তারাই মার্কেটে টিকে আছে, বাকি ওগুলো নাই। যারা ওইগুলো করতো ওইগুলো করোনার মধ্যেই মরে গেছে ভাই, ম্যাক্সিমাম শেষ। তারপরে দুই একটা যেগুলো উল্টাপাল্টা করে এগুলো শিক্ষা হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। সুতরাং এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলতে চাচ্ছি, যারা বাংলাদেশে আছেন, নেপালে আসবেন,
যারা আপনাদের বড় ভাইরা আছে, সিনিয়ররা আছে, তারা সবাই হেল্প করবে এবং আপনারা যারা আছেন সবাই সবাইকে হেল্প করবেন ইনশাআল্লাহ। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের এই ইফতার মাহফিলে আসার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসলে আজকে আমাদের এখানে একটা প্রশ্ন উত্তর পর্ব রেখেছিলাম অঞ্চলে, যে আপনাদের যারা যে হালতে আছেন ভিসা সম্পর্কিত প্রশ্ন উত্তর বলবো, সেটা আসলে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। 13 বেজে গেছে, ইফতারের সময় হয়ে গেছে, এখন দোয়ার প্রস্তুতি হবে ইনশাআল্লাহ। আপনারা যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমাদের পেজ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ আছে। আমি একটু ব্যস্ত থাকার কারণে সব রিপ্লাই দিতে পারি না, পরবর্তীতে দিই। তো আপনারা যে কোনো ইনকোয়ারির জন্য মেসেজ করলে আমি চেষ্টা করবো নিজে থেকে ইনশাআল্লাহ এই সমাধান করে দেওয়ার জন্য। আসলে যারা ইউরোপ আমেরিকাতে বসবাস করে আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য কষ্ট করতেছে ভাই, চিন্তা করেন, অনেক এজেন্সির মালিক আছে যারা ইউরোপে বসবাস করে, আমেরিকা কানাডাতে বসবাস করে, বা সুযোগ আছে বসবাস করার। এগুলো বাদ দিয়ে যারা আপনাদের মাঝে দৌড়াদৌড়ি করতেছে, ফ্রিতে আপনাদের প্রশ্ন উত্তর দিতেছে, কষ্ট করতেছে, আপনাদের জন্য সময় ব্যয় করতেছে, প্রত্যেকে একটু হিকমতের সাথে রিকোয়েস্ট করে রিপ্লাই নেবেন। তাহলে হবে কি, দুইজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হবে। ঠিক আছে ইনশাআল্লাহ, সবাই প্রস্তুতি নেন, দোয়া হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ রফিকুল ইসলাম ভূঁইয়া ভাইকে। আশা করি আপনাদের সকলের মনে কিছু আংশিক প্রশ্নের উত্তর পেয়েছেন। রফিক ভাই কিন্তু আমাদের এই সিস্টেমটাকে পুরোপুরি বোঝানোর চেষ্টা করেছেন। সেই সাথে আমি সেভেন ইন্টারন্যাশনাল এজেন্সির পক্ষ থেকে আবারও আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের এই ছোট্ট আয়োজনে আপনাদের অংশগ্রহণের জন্য। আশা করি সকলকে আমাদের এই ছোট্ট আয়োজন ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সেই সাথে রফিক ভাই বলে গেছেন যে একটি প্রশ্নোত্তর পাওয়ার আয়োজন আমরা করেছিলাম, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা সেই আয়োজনটি আজকের অনুষ্ঠান থেকে বিরত রাখছি। এই পর্যায়ে দোয়া পরিচালনা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আবুল কালাম আজাদ ভাইকে। আমাদের এই আজকের ইফতার এবং দোয়া মাহফিলে দোয়া পরিচালনার জন্য বিনীতভাবে আহ্বান করছি জনাব আবুল কালাম আজাদ ভাইকে দোয়া পরিচালনা করার জন্য বিনীত আহ্বান করছি। সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি, দরুদ শরীফ পড়ি, তারপরে একটু দোয়া দান আছে পড়ি, তারপর আমরা সবাই সবার জন্য দোয়া করবো। আমাদের যাদের মাতা পিতা দুনিয়াতে আছে তাদের জন্য দোয়া করবো, তারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করবো। আর দোয়া করার সময় আমাদের চোখগুলোকে নিম্ন দিকে রাখবো এবং আল্লাহকে স্মরণ করবো, গুনাহকে স্মরণ করবো। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على ابراهيم وعلى ال ابراهيم. اللهم امين. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم برحمتك نستغيث يا ذا الجلال والاكرام. أنت غني ونحن فقراء. اللهم إني أسألك الهدى والتقى والعفو والغنى. يا مقلب القلوب ثبت قلبي على دينك. اللهم مصرف القلوب نفسا صرف قلوبنا على طاعتك. يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا ذا الجلال والإكرام. أنت وليها أنت مولاها. إلهنا واعف عنا واغفر لنا وارحمنا. أنت مولانا فانصرنا على القوم الكافرين. يا الله يا رحمن يا رحيم. তুমি তো ভালো করে জানো ইয়া আল্লাহ আমরা কি জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি মাওলা। আমাদের এই ইফতার মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আর যারা উপস্থিত হতে পারি না আল্লাহ, যারা রোজা রেখেছে আমাদের প্রত্যেককে তুমি ক্ষমা করিয়া দাও আল্লাহ।
ইয়া রাব্বুল আলামিন আমাদের পিতা মাতাকে তুমি ক্ষমা করিয়া দাও আল্লাহ। আমাদের মধ্য থেকে আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ, কারো পিতা নাই, মাতা নাই, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আল্লাহ কারা এই আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ, তাদের জন্য ক্ষমা চাই আল্লাহ, তুমি তাদেরকে ক্ষমা করিয়া দিও আল্লাহ। ইয়া আল্লাহ, এই পবিত্র রমজান মাসের প্রথম রোজায় আমার কাকা মারা গেছে আল্লাহ, তুমি তাকে জান্নাতের ফয়সালা করিয়া দিও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আল্লাহ, আমাদের তো অনেক কিছু ছিল আল্লাহ, তুমি মনের অনুভূতি তো মাহবুব তুমি ভালো করে দাও মাহবুব। আমাদের প্রত্যেকের মনের নাক মাকসুদ গুলি আল্লাহ তুমি পুরো করে দিও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আমরা যে উদ্দেশ্যে এই দেশে এসেছি আল্লাহ, তুমি সেই উদ্দেশ্যকে তুমি হাসিল করাই আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ যারা ইউরোপে যাওয়ার জন্য বই জমা করেছে আল্লাহ, প্রত্যেকের মনের নেক মাকসুদ আল্লাহ তুমি পুরা করিয়া দিও আল্লাহ। যার যে সমস্যা রয়েছে সকল সমস্যার সমাধান করিয়া দাও। যারা অসুস্থ হয়েছে তাদেরকে তুমি সুস্থতা দান করো। ইয়া রাব্বুল আলামিন, যারা কর্জঋণ রয়েছে আল্লাহ, তাদের কর্জঋণ পরিশোধ করার জন্য তৌফিক দান করো। যারা পেরেশানিতে রয়েছে আল্লাহ, তুমি তাদের পেরেশানি দূর করিয়া দাও। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, সর্বশেষ বলি ربنا تقبل دعاءنا وصلاتنا وصيامنا وقيامنا يا رب العالمين يا اكرم الاكرمين يا ذا الجلال والاكرام رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما يا الله يا رحيم يا رحمن তুমি ফিলিস্তিন মুসলমানদের উপর আল্লাহ তুমি রহমত বর্ষণ করো আল্লাহ, তুমি তাদেরকে হেফাজত করো। আল্লাহুম্মা দামির দিয়ারহুম ওয়া জিলজালাহুম ওয়া শাত্তিত শাওলাহুম ইয়া আল্লাহ ইয়া রহমান, বুঝে নিলাম আল্লাহ তুমি আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নিয়েছো আল্লাহ, সেজন্য আমরা হাত উঠাচ্ছি ইয়া রাব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ মওতের সময় আল্লাহ তুমি জবান দিয়ে বাহির করে দিও আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।